মনিটরে অন্য জিনিস আসে, চিচি আসে, তোমার চিচি, ওই তো হ্যাঁ। শুধু দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর অনুষ্ঠানমালার আজকের পর্বে। এই অনুষ্ঠানে আমরা সিএসআর এর নানান দিক নিয়ে কথা বলি এবং বিভিন্ন খাতে আমরা যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে কার্যক্রম নিচ্ছি তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সেখানে কী ধরনের নীতি সহায়তা প্রয়োজন সে নিয়ে কথা হয়েছে এর আগের অনুষ্ঠানে। সেখানে কী ধরনের প্রণোদনা দরকার, ইনসেন্টিভ দরকার, বা এ নিয়ে কোনো সীমাবদ্ধতা আছে কিনা আমাদের, সে নিয়ে কথা হয়েছে। আজকেও আমরা একই বিষয়ে কথা বলবো, তবে আজকের আমাদের মূল বিষয় থাকবে বহুজাতিক কোম্পানিগুলোতে এই বিষয়টি কেমন আছে। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুধু দর্শক, আসুন তাহলে প্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। প্রথমেই আছেন জনাব নাসির আহমেদ, ডিরেক্টর এক্সটার্নাল অ্যাফেয়ার্স, শেভরন বাংলাদেশ। তারপরে আছেন কাজী রফিকুল আলম, সভাপতি ঢাকা হাসানিয়া মিশন। এবং সবশেষে আমার পাশে আছেন ডক্টর মির্জা আজিজুল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা। প্রথমে যদি আমরা, যেহেতু আপনি বহুজাতিক কোম্পানি রিপ্রেজেন্ট করছেন এখানে, আপনি যদি আমাদেরকে বলেন যে বহুজাতিক কোম্পানিগুলোতে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিংবা সামাজিক দায়বদ্ধতার যে কার্যক্রম আমরা সাধারণভাবে বুঝি, কি ধরনের কার্যক্রম আছে এবং সেখানে প্রায়োরিটিগুলো কি কি? জি, ধন্যবাদ। উত্তরটা খুব সহজ হবে না, কারণ বিভিন্ন ধরনের বহুজাতিক কোম্পানি আছে এবং তাদের নিজস্ব প্রায়োরিটিজ আছে এবং বিভিন্ন ফিল্ডে তারা ফোকাস করে। তবে যেটা বলা যেতে পারে যে বহুজাতিক কোম্পানিগুলি আমাদের দেশে পাইনিয়ার এই সিএসআর সেক্টরে। বেশ কিছুদিন থেকে কোম্পানিগুলি সিএসআর প্র্যাকটিস করে আসছে এবং আমি বলবো যে বহুজাতিক কোম্পানিগুলি বেশ কিছুটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচও নিয়ে আসে, যেটা নাকি খুবই দরকার। যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সিএসআর এর ব্যাপারে, সেটা হচ্ছে যে কোন বিশেষ ফিল্ডে আপনি ফোকাসটা করবেন। কারণ বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে, দেশের বিভিন্ন ধরনের নিড আছে, আপনার স্টেক হোল্ডারদের বিভিন্ন ধরনের এক্সপেকটেশন আছে। আপনি কি করে আপনি নিজের জায়গাটুকু খুঁজে বের করবেন এবং সেখানে ফোকাস করবেন, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমার মনে হয় যে অনেক কোম্পানি এই প্রশ্নটা নিয়ে কিছুটা দ্বিধার মধ্যে থাকে এবং কিছুটা কনফিউশনের মধ্যে থাকে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমার মনে হয় আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে যে ফিল্ডগুলিতে ফোকাস করতে হবে সেটা অনেক অংশই আপনার ব্যবসার সাথেই কিন্তু সম্পর্কযুক্ত। কারণ এখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে যেটা বোঝায় আসলে সেটা হচ্ছে যে এটা তো কর্পোরেট রেসপন্সিবিলিটির একটি অংশ। এবং কর্পোরেট রেসপন্সিবিলিটি বলতে বোঝায় যে আপনি আপনার সমস্ত কাজ দায়িত্বের সাথে করবেন, সততার সাথে করবেন এবং নিষ্ঠার সাথে করবেন। এবং এখানে দুটি ভাগ আছে, যেটা নাকি সরাসরি আপনার ব্যবসার সাথে সম্পর্কিত, এবং আরেকটি হচ্ছে সিএসআর, যেটা আপনার সামাজিক যে দায়বদ্ধতা যেটা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বের করা আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলির সাথে সামাজিক সম্পর্কটা আসলে কিভাবে ইন্টারাকশনটা হচ্ছে। কিন্তু আপনারা যখন এই খাতগুলো চিহ্নিত করেন যে এই খাতে বা এই জায়গায় আপনারা ইন্টারভিন করতে চান, আপনাকে তখন আপনার মাথায় যে আমাদের সরকারের বা আমাদের যেই সামাজিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রা থাকে বা যে গোল থাকে, এগুলো কি আপনারা? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই সেটা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। জি জি, সরি, কারো একটা মোবাইল বাজছে, কার বাইরে বোধহয়। শুধু প্রশ্নটা দিয়ে। Thanks, I also needed it. আপনি যদি আমাদেরকে বলেন যে আপনারা যখন এই খাতগুলোকে চিহ্নিত করেন যে কোন জায়গায় কাজ করবেন, কি কার্যক্রম নেবেন, তখন কি আপনাদের মাথায় আপনারা এই বিষয়টি রাখেন যে সরকারের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে, গোল আছে, হ্যাঁ, সেই গোলটার সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ হয় এরকম? অবশ্যই মিলেনিয়াম গোল যেটা, সেটাকে অবশ্যই আমরা কনসিডার করি। তবে আরেকটা যেটা আমরা বিশেষভাবে কনসিডার করি সেটা হচ্ছে যে আমাদের সাথে আমাদের কমিউনিটি,
তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা কি, ঘাত প্রতিঘাতের ব্যাপারটা কি আসলে। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির এক ধরনের ইম্প্যাক্ট আছে, পজিটিভ ইম্প্যাক্টও আছে, নেগেটিভ ইম্প্যাক্টও আছে। ইটস ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট যে আপনি সেই ওইটার একটা খুব পূর্ণাঙ্গ একটা অ্যাসেসমেন্ট করবেন এবং সেটা সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা রাখবেন। এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ইআই হচ্ছে এনভায়রনমেন্টাল, বাট সোশ্যাল ইম্প্যাক্ট, সোশ্যাল ইমপ্যাক্টও হেলথ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টও করা যায় আসলে এবং করাটা উচিত। তো ওইটা খুবই ইন্টারেস্টিং একটা স্টাডি। আপনি যদি এক্সপার্ট দিয়ে এটা করান তাহলে আপনি দেখতে পারবেন যে কত বিভিন্নভাবে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আপনি এই ধরনের ইম্প্যাক্টগুলি তৈরি করছেন। সেগুলিকে আইডেন্টিফাই করা এবং থ্রু ইয়োর সিএসআর অ্যাক্টিভিটিস সেগুলিকে অ্যাড্রেস করা আমার মনে হয় আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব। জি, ধন্যবাদ। আমি যদি এবার আপনার কাছে আসি, যেহেতু আপনি একজন, আমরা যদি চিন্তা করি এভাবে যে সিএসআর এর যে ফান্ডটি বা যে এই খরচটি আমরা কর্পোরেট সেক্টরের কাছ থেকে পাচ্ছি, এর একটি অংশ আপনি বেনিফিশিয়ারি মানে আসানিয়ান মিশনের কাছে আমরা অনেক এনজিও আমরা এই বেনিফিশিয়ারি হিসেবে চিহ্নিত করতে পারি। আপনি যদি আমাদেরকে বলেন যে রেসপন্স আপনি পাচ্ছেন বিশেষ করে আপনার হসপিটালের জন্য, ক্যান্সার হাসপাতালের জন্য, এই রেসপন্স কি আরও বেশি হতে পারতো যদি অন্য কোনো রকমের পলিসির ভেতরে যদি কোনো রকমের প্রণোদনা, অন্য কোনো ইনসেন্টিভ থাকতো যাতে করে কর্পোরেট সেক্টরের কাছ থেকে আপনি রেসপন্সটা আরও ভালো পেতেন, বা অথবা কর্পোরেট সেক্টরের কোনো সীমাবদ্ধতা দেখেন কিনা? অ্যাকচুয়ালি আমরা তো রিসিপিয়েন্ট, জি, আমরা সোশ্যাল অর্গানাইজেশন, আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, তো আমরা ডাইরেক্টলি এই কাজের বেনিফিট আমরা জনগণকে পৌঁছাতে দিতে চাই। জি, কিন্তু যে দুঃখের সাথে বলতে হয় যে আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। মাল্টি ন্যাশনাল যে কোম্পানি আছে তাদের কাছে আমাদের অ্যাপ্রোচটা পৌঁছাতে পারছি না। আমরা যে অ্যাপ্রোচ করছি তাদের প্রায়োরিটি হয়তো তাদের একটা কিছু নির্দিষ্ট গোলের মধ্যে আছে, তাদের একটা নির্দিষ্ট সীমারেখা আছে, তার ক্লায়েন্টাল গ্রুপ আছে। কিন্তু আমরা যে আমাদের যে কাজের জন্য যেতে দেশের সার্বিক উন্নয়নের জন্য যে কাজের যে ব্যাপারটা আছে, যেমন ক্যান্সার হাসপাতাল কথা বললেন, সেখানে কিন্তু আমরা একটু এইভাবে মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে এক্সেপ্ট টু আমরা উই কুড নট রিচ, তো রেসপন্স আমরা ঠিক সেভাবে পাইনি। যেখানে জনসাধারণ আমাদের স্বতঃস্ফূর্ত হয়ে অর্থ যোগান দিচ্ছে, সেখানে কিন্তু এই কর্পোরেট সেক্টর প্লাস মাল্টিন্যাশনাল সেক্টর আমাদের কাছে সেইভাবে আমরা পাইনি, তার কারণে আমরা হয়তো বোঝাতে পারিনি। তো সেখানে যে প্রায়োরিটি সিলেকশনের ব্যাপারটা আমার মনে হয় এই জায়গাটা হয়তো তাদের নিজস্ব একটা চিন্তা চেতনা আছে, যে সার্বিকভাবে জনগণের কাছে জনগণের সুবিধা হয় বা সার্বিকভাবে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সুবিধা হয়, সে ধরনের হয়তো আমরা ওই দেখতে পাচ্ছি না। তাতে আমরা এটি হচ্ছে একটা সীমাবদ্ধতা আপনি বলছেন। আমি এই প্রসঙ্গে আসি, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে একটি আমরা দেখলাম যে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য যে কার্যক্রম হতে পারে বলে সিভিল সোসাইটি অর্গানাইজেশন মনে করছে, সেটি হয়তো প্রায়োরিটি না আমাদের বহুজাতিক কোম্পানি বা কর্পোরেট সেক্টরের কোনো এজেন্সির কাছে। এখন তাদেরকে এক্ষেত্রে আকৃষ্ট করবার বা কমন কোনো একটি প্ল্যাটফর্ম বা প্রায়োরিটি আমাদের ঠিক করা যেতে পারে কিনা জাতীয়ভাবে, যাতে করে কোম্পানিগুলো বুঝতে পারে এই খাতে তাদের এই সিএসআর এর ফান্ড বিনিয়োগ করা যেতে পারে, খরচ করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি বিষয়টিকে দুভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে সাবজেক্ট জুরিসডিকশন, জি, অর্থাৎ কোন কোন খাতে আপনার অনুদান দিলে বা বিনিয়োগ করলে সেটা সিএসআর হিসেবে পরিগণিত হবে। আরেকটি হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন, অর্থাৎ কোন এলাকায় আপনি কাজ করবেন। সেটা কিন্তু এর সাথে এই প্রশ্নের সাথে জড়িত। তার কারণ হচ্ছে যে সব কোম্পানি তো সব জায়গায় কাজ করে না আর কি। তো এখন আপনার এর সাথে আর একটি বিষয় মনে রাখতে লাগবে আমাদের, যে সিএসআর কিন্তু আমি মনে করি যে একটা স্পোরেডিক ডোনেশন বা চ্যারিটি দিলে সেটাকে সিএসআর হিসেবে গণ্য করা যায় না। এবং একটা কোম্পানির আভ্যন্তরীণ সুশাসনের জন্য যে সমস্ত কাজ করা দরকার, যেমন একটা রিজনেবল স্যালারি স্ট্রাকচার বা একটা ওয়েলফেয়ার ফান্ড ফর এমপ্লয়িজ ইত্যাদি, সেটাকেও সিএসআর হিসেবে গণ্য করা যায় না। কাজেই এখানে মানে সিএসআর হিসেবে পরিগণিত হতে গেলে কাজটা হতে লাগবে এডিশনাল, অর্থাৎ নর্মাল কোম্পানি অপারেশনের সুষ্ঠু অপারেশনের জন্য যে কাজগুলো মানে ওয়েলফেয়ার জাতীয় যে ধরনের কাজ করা দরকার তার অতিরিক্ত কিছু হতে লাগবে। এবং চতুর্থত এটা এক্সটার্নাল হতে লাগবে, অর্থাৎ ডাইরেক্টলি স্টেক হোল্ডারদের বেনিফিটের জন্য যদি করা হয় সেটাকেও সিএসআর হিসেবে গণ্য করাটা আমার মনে হয় ঠিক হবে না। এবং এখানে শেফরনের প্রতিনিধি যেটা বলেছেন ওনার সাথে আমি একটু ভিন্ন মত পোষণ করি, এই অর্থে যে এখন মনে করুন
ওনার একটা ড্রিলিং এরিয়া আছে। একটা এরিয়াতে এখন ড্রিল করতে গিয়ে তার সাথে আপনার কিছু লোক অ্যাফেক্টেড হবে, তাদের জন্য একটা বেনিফিট দেওয়া বা ইত্যাদি, এরা কিন্তু তার ওই কোম্পানি অপারেশনের সাথে ডাইরেক্টলি লিগ্যাল অব্লিগেশন এবং লিগ্যাল অব্লিগেশনের বাইরে হলেও তারা সরাসরি কোম্পানি অপারেশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড। কাজে যদি তাদের এই ধরনের কোনো সামাজিক উন্নয়নমূলক কাজ শুধু ওই ক্লায়েন্টদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটাকেও আমি সিএসআর হিসেবে বিবেচনা করতে একটু দ্বিধাবোধ করব। আমি মনে করি এটা দেশের সার্বিক উন্নয়ন, এবং বিশেষ করে সার্বিক উন্নয়ন এই অর্থে যে দেখুন বাংলাদেশের মতো দেশে আমাদের উন্নয়নের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন, এবং দারিদ্র্য বিমোচনের বর্তমান বিশ্বে আমরা সবাই জানি এটা শুধু আয়ের দিক থেকে বা ভোগের দিক থেকেই দারিদ্র্যকে বিবেচনা করা যায় না, এর সাথে আপনার স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়গুলো সম্পৃক্ত। কাজেই এই সমস্ত খাতে এবং ওই ইমিডিয়েট ক্লায়েন্ট গ্রুপ বা স্টেক হোল্ডার গ্রুপের বাইরে যদি ইয়ে করা হয় আর কি, সেটাকে আমি সিএসআর হিসেবে পরিগণিত করব। এবং এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে পারি যে আপনি বলেছেন যে এরকম কোন সেক্টরগুলো, এ ব্যাপারে আমি গত 2008-09 বাজেটে আমাদের দেশে কিন্তু এই কর্পোরেট কন্ট্রিবিউশন টু সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটার জন্য কোনো ট্যাক্স বেনিফিট ছিল না। তো আমি প্রথম এটা ট্যাক্স রিবেট ইন্ট্রোডিউস করি 2008-09 বাজেটে, 10% যেটা আছে 10% যেটা আছে, এবং সেখানে আমরা কিছু অ্যাক্টিভিটি নির্দিষ্ট করে দিয়েছি, যে মানে 15টা অ্যাক্টিভিটি। তবে ওই যে টেরিটোরিয়াল জুরিসডিকশনের কথাটা আমি এই কারণে আনলাম যে শেভরন বা অন্য কোনো বহুজাতিক কোম্পানি শুধু তারা যে এরিয়াতে অপারেট করছে ওই এরিয়ার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে হয়তো তারা ট্যাক্স বেনিফিট পাবেন যদি ওই অ্যাক্টিভিটিতে কাজ করেন। কিন্তু আমি বলবো যে এটার পরিধিটা তাদেরকে আরেকটু ব্যাপক হিসেবে বিবেচনা করা দরকার। আচ্ছা জি, ধন্যবাদ। আমরা একই বিষয়ে আমাদের স্টুডিওর বাইরে একজনের সঙ্গে কথা বলেছি, একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, ডক্টর সৈয়দ ফরহাদ আনোয়ার, IBA ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমরা শুনি উনি কি বলছেন। ট্যাক্স ইনসেন্টিভ এমন একটা জিনিস যে আপনি যেমনি বলবেন যে ট্যাক্স ইনসেন্টিভ, সেখানে আবার এসে যাবে ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া উচিত, এতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি মনিটর কিভাবে করবেন সেখানে আমার প্রশ্নটা, এবং আপনি ক্রাইটেরিয়া কিভাবে সেট করবেন যে আদৌ এটা ডেভেলপমেন্ট এফর্টে কাজে লাগছে নাকি। আর সেটা হচ্ছে যে আমি কি সোশ্যাল কস্টটা মোর ইম্পর্টেন্ট না ট্যাক্স ইনসেন্টিভটা মোর ইম্পর্টেন্ট। যে আমি যদি ক্যাটালগ করতে পারতাম অল অ্যাক্টিভিটিস কারা কি করছে, স্যার আমি করার পরে আমি বললাম যে এরা কাজ করেছে, ওদের কি গিভ দেম রিওয়ার্ড, আপত্তি কিসের? যেই দেশ ডেভেলপমেন্টের জন্য ট্যাক্স ইজ এসেনশিয়াল এবং কর্পোরেট ট্যাক্সটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ট্যাক্স, সেটা আমি বাদ দেওয়ার তোমার দরকার নেই। আমি তাকে যেটা করতে পারি ইনডাইরেক্ট ইনসেন্টিভ দিতে পারি, যে তুমি যদি আরো বেশি করো তোমাকে আমি ইম্পোর্ট ইনসেন্টিভ দিব, কিংবা আমি এক্সপোর্ট ইনসেন্টিভ দিব আরো ভালো, বা এক্সপোর্টের জন্য ইনফরমেশন তোমাকে করে দিব। ওই ধরনের সাপোর্ট অ্যাক্টিভিটি নিয়ে আসেন না, আপনি ট্যাক্স দিচ্ছেন দেন, বাট এটা ইজ আমার কাছে মনে হয় একটু মায়াবিক। গভর্নমেন্ট একা দাঁড়িয়ে থাকলে কোনো পারবে না, সেখানেই সিএসআর এর প্রশ্নটা এসে যাচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ডাজ নট মিন দ্যাট পাবলিক এন্ড প্রাইভেট টুগেদার উইল ডু বিজনেস। নো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ implies that together we will work to uphold the interest of the country. So uphold the interest of the country তে যখন আপনি বলছেন যে আমি সাপোর্ট দিব, পলিসি সাপোর্ট দিব, পলিসি বলতে একটা হচ্ছে যে আমি কন্টিনিউয়াস সাপোর্ট দিব ফর সে ফ্রম দি মিউনিসিপাল কর্পোরেশন। সো মিউনিসিপাল কর্পোরেশন পারবে না দিতে, they don't have the capability to do that, they don't have the system in place to do that. System designing এর জন্য let the private sector come. If they come and help them, that is the part of CSR that they will automatically get it. এইটা হচ্ছে আমার কথা, যে সাপোর্টটা খালি এতটুকু দিবে গভর্নমেন্ট, that I am inviting you to work together. আমরা জি আপনি বোধহয় কিছু বলবেন। জি এক মিনিট যান। সিএসআর কার্যক্রমটি এটা কি আবার আমরা ওনার আলোচনায় দু একটি বিষয় পেয়েছি, তার আগে বোধহয় আপনি কিছু বলতে চাচ্ছিলেন। জি আমি বলতে চাচ্ছি যে জাতির উন্নয়নের জন্য যেটা প্রয়োজন, সরকার তো সমস্ত সার্ভিস দিতে পারে না, যেন এডুকেশন বলেন, হেলথ বলেন, বহু সাবজেক্ট আছে যেখানে আমরা গভর্নমেন্ট সম্পদ দিতে পারেন সম্ভাবনা, যেহেতু আমরা উন্নয়নশীল দেশ। সুতরাং সেখানে যদি গভর্নমেন্ট যদি বলে যে এইসব কাজগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করা যেতে পারে, এবং সেখানে যদি আমি সিএসআরকে লিঙ্ক আপ করতে পারি, সেখানে আমি 10% কথা বলবো না, আমি হয় নট 100%। যে কাজ সরকারের কাজটা তো করছে, আমার তো একটা হাসপাতাল তৈরি করা, এটা সরকারই করতেন,
কিন্তু যেহেতু তার সামর্থ্যের অভাব আছে বলে সেখানে করতে পারছেন না। তো সেখানে আমরা গিয়ে সেই জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে সিমিলারলি আমাদের মাল্টিনেশনাল কোম্পানি বা কর্পোরেট সেক্টরকে সাহায্য নিয়ে আমরা করতে আচ্ছা, আপনার প্রসঙ্গটি আমি যেহেতু সরাসরি আপনার সঙ্গে সম্পর্কিত, যেহেতু আপনি 10% রেয়াতের কথা রেখেছেন, কিন্তু উনি বলছেন যদি আমি আপনারা যে সমস্ত ক্রাইটেরিয়া বলেছেন, যে সমস্ত খাত নির্দিষ্ট করে দিয়েছেন, ওই খাতে যদি কেউ পুরোটা কন্ট্রিবিউট করে, পুরোটাই কেন তারা কর পাবে না, বেনিফিটটা পাবেন না? না, আমি মনে করি যে কোনো বেনিফিটের জন্য আমি সিএসআর করব, এই কনসেপ্টটাই আমার কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়। জি, তার কারণ হচ্ছে যে তাহলে তো এটা তো আর ওই ঠিক কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকছে না, এবং কর্পোরেট সার্বিক যে কর্পোরেট গভর্নেন্স, তার মধ্যে কিন্তু যে 4টা স্তম্ভ আছে, আজকালকার দিনে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে একটা তার স্তম্ভ হিসেবে ধরা হয় আর কি। তো কাজেই এই ইনসেন্টিভটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটা আরেকটু এনকারেজ করা, এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের দেশে কর্পোরেট সেক্টর অপেক্ষাকৃত নতুন, আমি বহুজাতিক কোম্পানির কথা বলছি না, আমাদের দেশীয় কোম্পানির কর্পোরেট সেক্টর যেটা, সুতরাং তাদেরকে একটা ইনিশিয়েট করা, এবং আশা করা যায় যে ভবিষ্যতে এই ইনসেন্টিভ বাদ দিলেও তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কাজ করবে। এখন অন্য যেটা যে সরকারের দায়িত্ব, ঠিক আছে, এখন যেটা মনে রাখতে লাগবে যে কোনো ইনসেন্টিভ, পলিসি ইনসেন্টিভ দেওয়া মানে হচ্ছে সরকারের এটা কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে ইনডাইরেক্টলি। তার মানে আমি যে রেভিনিউটা পেতে পারতাম সেই রেভিনিউটা আমি নিচ্ছি না, না নিয়ে আমি সেটাকে মওকুফ করে দিচ্ছি। কাজে এটা কিন্তু আমি ট্যাক্স নিয়ে তারপরে সাবসিডি দেব, নাকি আমি আগের থেকে ট্যাক্সটাই মাফ করে দেবো, এই প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়। কাজেই এই যে সামাজিক দায়িত্ববোধটা, এটা তো আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। সাধারণ নাগরিকের থাকা দরকার, কর্পোরেট সেক্টরের থাকা দরকার, বহুজাতিক থাকা দরকার, এবং সরকারের সাথে কমপ্লিমেন্ট করা সেটাও তো একটা নাগরিক দায়িত্ব আর কি। তো কাজেই যে 100% রিলিফ দেওয়া, এটা তো সরকারের দিক থেকে তার একটা ইয়ে আছে আর কি। আচ্ছা জি, আচ্ছা আমি আসছি, আবার আপনার কাছে আসছি। আমি আমার মনে হয় যে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আমার মানে প্রথম যে জিনিসটা, এই যে ইনসেন্টিভ যেটা ট্যাক্স, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ডক্টর ইসলামকে ওনার ইনিশিয়েটিভের জন্য। এটা শুধু আমাদের দেশেও না, আমেরিকার মতো দেশেও আছে। ওখানে আপনি নিশ্চয়ই জানেন যে ওটাকে 501(c)(3) বলে। ওই ক্যাটাগরিতে যদি আপনি সোশ্যাল সেক্টরে ইনভেস্ট করেন, তাহলে আপনি ওখান থেকে ট্যাক্স রিবেট পাবেন। সুতরাং আমেরিকার মতো অন্য অনেক উন্নয়ন দেশেও কিন্তু এই ধরনের জিনিসটা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাট ওই একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে এই দুইটা ইনভেস্টমেন্টই কিন্তু সোশ্যাল, আপনি কিন্তু এক জায়গার সোর্স সরিয়ে আরেক জায়গায় নিয়ে আসছেন শুধুমাত্র। যেখানে এই রেভিনিউটা গভর্নমেন্ট পেলে গভর্নমেন্ট উন্নয়ন কাজে লাগাতো, সেখানে সেটা কিন্তু আপনি কর্পোরেট সেক্টরে ইনসেন্টিভ হিসেবে দিচ্ছেন। এখন এটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে কর্পোরেট সেক্টর কিংবা ব্যবসায়িক যে প্রতিষ্ঠানরা, তারা কত ওয়াইজলি এটা ইনভেস্ট করতে পারবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, যে সোশ্যাল ইনভেস্টমেন্ট যে জিনিসটা, সেটার সম্বন্ধে কর্পোরেটদের যে অনেক জ্ঞান আছে, সেটা ধরে নেওয়াটা কিন্তু অনেক সময় ঠিক না হতে পারে। কারণ যেহেতু আমি হয়তো রুটি বিস্কিট বানাই, আরেকজন হয়তো একটা গাড়ি বানাচ্ছে, কিন্তু সোশ্যাল ইনভেস্টমেন্টটা কি হওয়া উচিত, কিভাবে করা উচিত, সেই ব্যাপারে কিন্তু তাদের নলেজটা নাও থাকতে পারে। তাদের ইনভেস্টমেন্টটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী। একটু ইন্টারভিউ করবো এই পয়েন্টে, যে উনি যেটা বলেছেন আমি ওনার সাথে একমত, এবং সেই কারণেই কিন্তু আমরা বিনিয়োগ ছাড়াও অনুদানের ক্ষেত্রেও ইনসেন্টিভ দিয়েছি। অর্থাৎ আমি এখন রুটি বানাই, কোন সেক্টরে ইনভেস্ট করলে এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করা হবে সেটা আমি সচেতন হয়তো নাও থাকতে পারি, কিন্তু যেহেতু সেক্টরগুলো ট্যাক্স রেজিমে নির্ধারণ করে দেওয়া আছে, ওখানে কিন্তু বিনিয়োগ না করে অনুদান দিলেও সেটাকে সিএসআর হিসেবে গণ্য করা হবে আমাদের যে ট্যাক্স। জি অবশ্যই, সেটা আমি দেখেছি যে আপনারা সুনির্দিষ্টভাবে অনেক কিছু অনেক সেক্টরগুলিকে মেনশন করে দেওয়া হয়েছে। তারপরে আমি বলবো যে আমি হয়তো এমন একটি প্রতিষ্ঠান বেছে নিলাম ফর হোয়াট এভার রিজন, আমি তর্কের খাতিরই কথাটা বলছি, যেখানে হয়তো এটা অপটিমাইজ হলো না আমার ইনভেস্টমেন্ট ফর হোয়াট এভার রিজন, সেই দুর্বলতাগুলি থেকেই যাচ্ছে। তবে আরেকটা জিনিস যেটা আমার বলা দরকার, এবং আমার মনে হয় ওইটা নিয়ে সত্যি ডিসকাস হওয়া দরকার, সেটা হচ্ছে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি সিএসআর করবে কেন,
এটা যদি সম্পূর্ণ একটি ফিলান্থ্রপিক ব্যাপার হয়, যে আমার হৃদয় অনেক বড় এবং আমি অনেক ভালো কাজ করতে চাই, সেজন্য আমি করলাম, সেটার সাস্টেইনেবিলিটিটা কতখানি হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা চমৎকার উক্তি আমি দেখলাম, আপনাদের যে শেষ সংখ্যাটি আপনারা বের করেছেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি বলেছেন যে বিজনেস অফ বিজনেস ইজ বিজনেস। এই রিয়ালিটিটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কি আপনাকে একটু ইন্টারাপ্ট যদি করি, Sure. সেটা হচ্ছে যে আপনার একটি প্রশ্নের উত্তর দিয়ে যদি সেটি হচ্ছে, আপনি বলছেন যে কর্পোরেট সেক্টর কেন সিএসআর ইনভেস্ট করবে। একটি হচ্ছে লিগ্যাল একটা অব্লিগেশন আছে আপনাদের লাইসেন্সের জন্য, লিগ্যাল লাইসেন্স পাচ্ছেন টু অপারেট ইউর বিজনেস ইন পার্টিকুলার এরিয়া। কিন্তু আর একটা সোশ্যাল লাইসেন্স, আপনি যেই এলাকায় যেই তাদের ইয়েটাও আপনি নিজেই বলেছেন। সেই পয়েন্টে কিন্তু আমি আসতে চাচ্ছি। সেই জন্য আমি বলছি যে যদি ব্যাপারটা আমরা মনে করি যে এটা আমার ব্যবসার সাথে কোনো সম্পর্কই থাকবে না, আমি একেবারে ব্যবসার বাইরে গিয়ে এটা অনুদান হিসেবে দিব কিংবা একটা মহান কাজ করব, সেটা সাস্টেইনেবিলিটি নিয়ে একসময় একটা, হয়তো আমি এটা 2 বছর করব, 3 বছর করব, 4 বছর পরে যদি আমার বিজনেস নিড না থাকে সেখানে, সেটা কিন্তু আমার নাও করতে আমি চাইতে পারি। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে। এখন মূল ব্যাপারটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আপনি এই সেক্টরে যে ইনভেস্টমেন্ট যেটা করছেন, সেটা আপনি কিভাবে করছেন, কতখানি স্ট্র্যাটেজিক্যালি করছেন। সেটা আপনি 1 লাখ টাকাই দেন কিংবা 10 কোটি টাকাই দেন, আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি সেই ইনভেস্টমেন্টটা না করেন, তাহলে কিন্তু আপনার সেটা রিটার্ন আসছে না আসলে। ইউ আর নট অপটিমাইজিং ইট, তাই না? আমি যদি আমার প্রতিবেশীদের উপরেও সেই ইনভেস্টমেন্টটা করি এবং সেটা যদি স্ট্র্যাটেজিক্যালি হয়, তাহলে কিন্তু এবং সেই স্ট্র্যাটেজিক্যালি হওয়ার জন্য, সাস্টেইনেবল ওয়েতে হওয়ার জন্যই কিন্তু এই চেষ্টা সিএসআর কার্যক্রমের মধ্য দিয়ে একটা। জি, আপনি বোধহয় কিছু সিএসআর এর কথা বলছি। অ্যাকচুয়ালি যে উনি যে প্রশ্ন করেছেন যে কেন আমরা দেবো, তো একটা সোশ্যাল অর্গানাইজেশন বা একটা বিজনেস কনসার্ন, তারা একটা দেশে কাজ করছে, সে হিউজ প্রফিট পাচ্ছে, আমি তার একটা পার্সেন্ট, আপনি সম্পদ দিচ্ছেন না, একটা পার্সেন্ট আপনি দিচ্ছেন। আমাদের পার্সেন্ট চাচ্ছি যে জনগণের যে দেশে কাজ করছে দ্বারাই আপনার কন্ট্রিবিউট করছে, যাদের টাকা নিয়ে, যাদের ঘাম নিয়ে, পরিশ্রম নিয়ে আপনার কাজটা করছেন, সেখানে কিছু কন্ট্রিবিউট করবে তার ফর দ্যাট বেনিফিট অফ দ্যাট কর্মোরেশন। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে ইয়েটা আপনার বিজনেসের সাথে যে প্রশ্নটা হলো যে সরাসরিভাবে সম্পৃক্ত নাকি পরোক্ষভাবে সম্পৃক্ত। আপনার সিএসআর করলে যদি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত আপনি নাও থাকেন, তবুও তো একটা কোম্পানির যে গুডউইল, সেটা কিন্তু যে কোনো কোম্পানির একটা বড় মূলধন, বিশাল বড় মূলধন। তো সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনি যে ওই ডাইরেক্ট ইমিডিয়েট ক্লায়েন্টসের বাইরেও যদি আপনি কাজ করেন, তাতে কিন্তু একটা বড় গুডউইল সৃষ্টি স্যার, হবে। আমি যদি আপনাকে একটু বলি, যদি আপনি আমাদেরকে একটু বলেন যে আমরা যে প্রসঙ্গে আসছি, এই একই প্রসঙ্গ, যে আসল বিষয়টি হচ্ছে আমাদের এটি কর আমরা প্রণোদনা পেলাম কি পেলাম না, ইনসেন্টিভ পেলাম কি পেলাম না, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মানসিকতার ভিতরে একটা পরিবর্তন আনতে হবে। সেটা তো আমি শুরুতেই বলেছি যে আপনার ওই এটা তো আমাদের একটা সামাজিক দায়িত্ব এবং ইনসেন্টিভ ডিমান্ডটাই মাইন্ডসেট পরিবর্তনের জন্য কর্পোরেট সেক্টরে যদি মাইন্ডসেট পরিবর্তনের প্রয়োজন হয় বা ইভেন গভর্নমেন্ট সেক্টরে যদি পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সরকার কিংবা কর্পোরেট সেক্টরের কি করণীয়? না, এখন মাইন্ডসেট তো আর আইন করে মাইন্ডসেট পরিবর্তন করা যায় না। অন্য কি প্রণোদনা কিংবা অন্য কি কার্যক্রম? আমি যেটা শুরু করেছিলাম এই কারণে, যেটা আমাদের শেফরনের প্রতিনিধি বলেছেন, যে আমি আরো 2-1টা দেশে দেখেছি, আমেরিকা ছাড়াও আরো 2-1টা দেশের আইন কানুন আমি দেখেছি, যে এটার উদ্দেশ্যটা ছিল যে ওই এই রাস্তায় শুরু করানো, এবং আশা করা যায় যে যদি একটা বেনিফিটের আশা কেউ শুরু করেন, তারপরে তার নিজের মধ্যে একটা চিন্তা ভাবনা জাগবে যে না, এই কাজটা দেশে অনেক লোক উপকৃত হচ্ছে, কাজে ফিউচারে আমি ইনসেন্টিভ পাই বা না পাই, আমি এটা করতে থাকবো। আচ্ছা, ধন্যবাদ। এটা কিন্তু ওই মাইন্ডসেটটাকে চেঞ্জ করার একটা পদক্ষেপ হতে পারে। আমাদের সময় কম, হয়তো আপনার করতে লাগবে যে আপনার মিডিয়া একটা রোল প্লে করতে পারে, বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন তারা এই ব্যাপারে একটা রোল। আচ্ছা, জি, আমাদের সময় কম, আমি আসছি আপনার কাছে। আপনার প্রশ্ন আমি শুধু একটা জিনিস এখানে বলবো, সেটা হচ্ছে কি যে আমার মনে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানদের বোঝা দরকার যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করলে তাদের ব্যবসায়িক উন্নয়নও হতে পারে। এটা কিন্তু সরাসরি যেরকম স্যার বললেন যে গুডউইলের ব্যাপার, গুডউইলের মতো ব্যাপার আছে এবং আরও অনেক পরোক্ষ ব্যাপার আছে। যদি কোনো অর্গানাইজেশন, ধরেন আপনাদের এমআরডিআই, যদি ব্যবসায় প্রতিষ্ঠানগুলির সাথে বসতো এবং তাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পারতো যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করলে পরে তাদের ব্যবসায়িক উন্নয়নটা কি হবে, আমার মনে হয় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেটাই কিন্তু তৈরি করা দরকার। ইফ ইউ আস্ক মি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে শুধুমাত্র সেই
উপলব্ধি কিংবা সেই অ্যাওয়ারনেস থেকে কিন্তু কর্পোরেট রেসপন্সিবিলিটি, সোশ্যাল আচ্ছা রেসপন্সিবিলিটি। আচ্ছা, ধন্যবাদ। আপনি খুব সংক্ষেপে যদি বলেন, আমি আপনার কাছে আসছি যে এই মুহূর্তে আপনাদের যে সিএসআর কার্যক্রম আছে একে আরো গতি দেওয়ার জন্য বা কার্যকর করার জন্য কোনো বিশেষ নীতি সহায়তার প্রয়োজন আছে কিনা, পলিসি সাপোর্ট আপনাদের প্রয়োজন আছে কিনা, থাকলে সেটি কি? এটা কি শুধু আমি যদি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের কথা বলি, আমি যেহেতু ওই সেক্টর থেকে আমি এসেছি, সেটা হচ্ছে আমাদের একটা অসুবিধা হচ্ছে যে আমরা তো প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টস মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করি, সেখানে আসলে সিএসআর কোনো উল্লেখে নেই। পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম ইন্দোনেশিয়া এবং যেখানে কি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ব্যবহার করা হয়, সেখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু প্রজেক্টের আন্ডারে আসে। সেখানে সেটা যদি করা হতো তাহলে আমাদের কাজ করার স্কোপটা আরো অনেক বেড়ে যেত আসলে। সিএসআর আপনারা বেশি ইনভেস্ট করতে পারতেন। জি জি, থ্যাংক ইউ। আপনার কোনো এরকম কোনো পার্টিকুলার বিষয় আছে কিনা নীতি সহায়তার ক্ষেত্রে, যে পলিসিতে এরকম একটি বিষয় থাকলে বা এরকম বিষয় না থাকলে এই রেসপন্সটা ভালো আসে? আমি ডক্টর আজিজুল ইসলাম সাহেবের সাথে একমত যে আমাদের যে কাজটা করতে হয় শুধুমাত্র নিজের যে জায়গায় আমরা কাজ করছি সেই জায়গায় সীমাবদ্ধ করলে হবে না, বৃহত্তর জনসাধারণের কাছে পৌঁছাতে হবে। তো যে উদ্দেশ্য নিয়ে তারা যে লিমিটেড প্রোগ্রাম তারা করেন তাতে কিন্তু বৃহৎ জনগোষ্ঠী কিন্তু পায় না। তো সেখানে আমরা বলবো যে আপনারা নীতিগতভাবে যেসব কাজ করছেন এখানে কিন্তু সরকার কিন্তু নির্দেশ করতে পারে, নির্ধারণ করতে পারে, অথবা তারা যদি আলোচনা করে দেশের জন্য কি দরকার, কোন সেক্টরে গেলে আমরা কাজ ভালো হবে, দেশের লোক উপকার পাবে, সেটা করতে হবে। আর সাথে সাথে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে ইউকেতে যদি দেখেন, ইউকেতে যদি আপনি $1 এক পাউন্ড যদি আপনি ডোনেট করেন, গভর্নমেন্টকে টপ আপ করে আবার আরেক পাউন্ড দিয়ে ডবল দেয়। শুধু মানে সেখানে শুধু মানে তারা ট্যাক্স এক্সামশন ছাড়াও তারা ডবল টপ আপ করছে। তাহলে এই ধরনের যদি আমরা পলিসি নিতে পারতাম, যদিও বাংলাদেশে অনেক অসুবিধা আছে, তখন তারা বিজনেস কমিউনিটি তারা সেটা সুযোগ নিতে যায়, কিন্তু সেটা যদি সরকারের মনিটরিং কন্ট্রোল দিয়ে থাকতো তাহলে কিন্তু যে সেসব কাজ গভর্নমেন্টকে করতে হচ্ছে। আজকে আপনি বলছেন যে একটা হাসপাতাল করার দরকার বা একটা লেখাপড়া শেখানোর জন্য বই ছাপানোর দরকার, আজকে সারা দেশের লোকজনকে আমরা বই ছাপাচ্ছি, তো সেটা কোটি কোটি টাকা খরচ হচ্ছে। সেগুলো আমরা এই সব সিএসআর অ্যাক্টিভিটির মধ্যে যদি ইনক্লুড করতে পারতাম তাহলে আপনার পলিসির ভিতরে এগুলো থাকলে হয়তো আপনি বলছেন আপনার কাজটা আমি করে দিচ্ছি। তো সুতরাং এখানে তো আপনার সেখানে 10% বা এখানে সম্পূর্ণ টাকাটা আমি করতে পারতাম যদি আপনার কাজে কিন্তু আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে করতে পারতাম। তো সেই জায়গাটা একটা পূর্ণতার দরকার আমার মনে করি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার প্রসঙ্গ, আপনার কথা দিয়েই আসি শেষ প্রসঙ্গে, যদি আপনি একটু বলেন। আপনি একটি কথা খুব পরিষ্কার করে বলেছেন যে ডিরেক্ট শেয়ার হোল্ডার কিংবা ডিরেক্ট স্টেক হোল্ডারদের বাইরে ওয়াইডার গ্রুপ নিয়ে যখন আমি কোনো কার্যক্রম করব সেটিকে হয়তো সিএসআর এর ভিতরে আনাটাই বুদ্ধিমানের কাজ হবে বা আসল অর্থ তখনই দাঁড়াবে। আপনি যদি আমাদেরকে বলেন যে কর্পোরেট সেক্টরগুলোকে, বিশেষ করে যদি আমরা এই বহুজাতিক কোম্পানির কথাই বলি, তাদেরকে এই মুহূর্তে তারা যে কার্যক্রম করছে কি ধরনের সরকারি প্রণোদনা কিংবা কি ধরনের নীতি সহায়তা, একটি যদি বিশেষ কোনো একটি নীতি সহায়তা প্রয়োজন থাকে যেটি করলে তারা আরো অ্যাক্টিভ হবেন এই ফিল্ডে? আমি মনে করি বিষয়টা আলোচনা সাপেক্ষ। জি, কেননা সরকার একটা নীতি সম্প্রতিকালে আপনার জারি করেছে এবং এটার যে বেনিফিট সেটা পাওয়ার সময় কেবল আসছে, কেননা এটার অনেক কোম্পানিরই তো ফিনান্সিয়াল ইয়ার থাকে ডিসেম্বর পর্যন্ত। কাজে এর পরে গিয়ে দেখা যাবে যে কে কতটা কন্ট্রিবিউট করেছে এবং কে কতটুকু বেনিফিট নিয়েছে। তো কাজেই আমার মনে হয় একটু ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে। আর তারপরে ব্যাপার হচ্ছে যে আপনার যে কোনো নীতিগত সমর্থন দেওয়ার ক্ষেত্রে ট্রেড অফটা কি সেটা সরকারকে এবং যারা চাচ্ছেন তাদেরকে এই বিষয়টা বিবেচনা রাখতে লাগবে। যে তার কারণ হচ্ছে যে যেমন ধরুন এই যে ডাবল আপ করা, এখন সেখানে ডাবল আপ করতে গেলে আপনার ইউকেতে পাবলিক এক্সপেন্ডিচার অ্যাজ এ প্রপোর্শন অফ জিডিপি আমার ধারণা প্রায় 40% বা তার উপরে হবে। আমাদের দেশে যেটা 15% বা 16%, এবং করসপন্ডিংলি আমার রেভিনিউ আর্নিং অ্যাজ এ প্রপোর্শন অফ জিডিপি সেটাও আমাদের দেশে হলো আপনার 11%-এর মতো আর কি। ইউকেতেও সেটা দেখা যাবে হয়তো 37 বা 38% বা এরকম আর কি। তো কাজে এই যে ট্রেড অফ যে বিষয় আছে, যে আমরা নীতিগত সমর্থন দিলে সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার কি হচ্ছে এবং সেটি আমাদের ইকোনমি এবং বিজনেস, এবং সেটা ইকোনমি, বিজনেস এবং ওভারঅল ইত্যাদি, যে আপনার যেটা আমি বলেছিলাম যে কারণ সরকারের কাজটা তো সারা দেশ বিস্তৃত এবং সরকার তো অনেক সেক্টরেই আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজ করে থাকে। কাজে এই ট্রেড অফ বিষয়গুলো বিচার করতে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই কথা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। শুধু দর্শক, অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আজকে এখানে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের বক্তব্য দিয়েছেন, মতামত দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বেশ গত কয়েক পর্বে আমরা সিএসআর এর বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। আজকেও একটি বিশেষ প্রেক্ষাপট, বহুজাতিক কোম্পানিগুলোতে সিএসআর কেমন সে নিয়ে কথা বলেছি। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে এবং সেই সাথে আরও একবার আপনাদেরকে বেশি হয়ে গেছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকবার সরি, আমরা স্যার আপনার এই কথা দিয়েই আজকে অনুষ্ঠান শেষ করছি। সুধী দর্শক, আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। আপনাদের যে কোনো মূল্যবান মতামত, পরামর্শ আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদেরকে ইমেল করবার ঠিকানা csr@mrdibd.org। খোদা হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।